উফ! সুমনা, মেয়েটা ওরকম করে কাঁদছে। একটু দেখো। আমি রান্নাঘরে তোমার অফিসের ভাত বানাচ্ছি। তুমি একটু সোনাকে শান্ত করো। না, আমি পারবো না। তোমার মেয়ে, তুমি দেখো। সুমনা শাড়ির আঁচলে হাতটা মুছে ছুটে ঘরে এসে মেয়েকে কোলে নেয়। নীলেশ, কেন তুমি এরকম করছো? সোনা কি শুধু আমার একার মেয়ে? তোমারও তো মেয়ে। না সুমনা, আমি এখন এমনিতেই সন্তান চাইনি। তার উপর আবার মেয়ে। তুমি জোর করেছিলে। এবার মেয়ের দায়িত্ব তোমার। আমাকে এসবের মধ্যে জড়িও না। যদি রান্না হয়ে থাকে খেতে দাও। আমার অফিসে জরুরি মিটিং আছে। হ্যাঁ, হয়ে গেছে, দিচ্ছি। নীলেশকে খাবার দিতে দিতে জিজ্ঞেস করে, আজ কখন ফিরবে? কোনো ঠিক নেই। বাড়ি এলেই তো এখন সেই এক ঘ্যানঘ্যানানি প্যানপ্যানানি। শান্তিতে কাজও করতে পারি না। তার থেকে অফিসই ভালো। আমার জন্য অপেক্ষা করতে হবে না। রাতে তুমি খাওয়া দাওয়া করে শুয়ে পড়ো। সুমনা মাথা নিচু করে আস্তে আস্তে বলে, আচ্ছা। সুমনার সঙ্গে কথা বলতে বলতেই নীলেশ দেখল মোবাইলের হোয়াটসঅ্যাপে মেসেজ ঢুকছে। খুশিতে মুখটা উজ্জ্বল হয়ে উঠল। বাড়ি থেকে বেরিয়ে গাড়িতে উঠেই ফিঙ্গার টিপস দিয়ে হোয়াটসঅ্যাপ খুলে কাঙ্ক্ষিত মেসেজে গেল। রূপসার মেসেজ। গুড মর্নিং মেসেজের সাথে রূপসার নাইট গাউন পরা অপূর্ব লাস্যময়ী ছবি। পাতলা সিথ্রু পোশাকে শরীরের বেশিরভাগ অংশই দেখা যাচ্ছে। খুশিতে কয়েকটা লাভ ইমোজি দিয়ে দিল নীলেশ। 6 মাস হয়েছে রূপসার সাথে নীলেশের আলাপ। কিন্তু এই অল্প সময়ের মধ্যেই একটা মায়াজাল বিস্তার করেছে রূপসা নীলেশের জীবনে। রূপসার ওই লাস্যময় ফিগারের কাছে সুমনাকে কেমন শুকনো মুড়ি লাগে আজকাল। মাত্র 27 বছরেই কেমন বুড়ি হয়ে গেছে। শরীরের যত্ন নেওয়া নেই, সাজগোজ নেই, শুধুই বাচ্চা বাচ্চা করে করে। সুমনার শরীরটাকে আর ঘাঁটতে ভালো লাগে না এখন নীলেশের। আজ বহুদিন তারা এক ঘরে ঘুমোয় না। বাচ্চার ঘ্যানঘ্যানানিতে এমনিতেও ঘুম আসে না। তার মধ্যে অফিসের কাজ তো থাকেই। নীলেশ অনেক করে সুমনাকে বলেছিল, একটা ভুল হয়ে গেছে, অ্যাবর্শন করে নাও। আরো কিছুদিন পরে না হয় চিন্তা করব। সুমনা রাজি হয়নি। নীলেশকে বলেছিল, সন্তান এলে আমাদের দুজনকার বন্ডিং আরো ভালো হবে। নীলেশ মনে মনে হাসে। বন্ডিং পোক্ত হয়েছে না ছাই, সম্পর্ক তলানিতে এসে ঠেকেছে। বোকা সুমনেরা এখনো তা বুঝতেও পারেনি। আলাদা রুমে শুয়ে ফেসবুক করতে করতে হঠাৎ ফ্রেন্ড রিকোয়েস্ট নোটিফিকেশনে চোখ আটকে যায় নীলেশের। আকর্ষণীয় এক মেয়ে তাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছে। নাম রূপসা। নীলেশ ভাবে দেখাই যাক ফ্রেন্ডশিপ করে। কনফার্ম করে দেয়। আর সাথে সাথেই টুংটুং করে মেসেঞ্জারে মেসেজ। রূপসার মেসেজ। নীলেশও রিপ্লাই দেয়। জমে ওঠে আলাপচারিতা। নীলেশকে রূপসা জানায় সে একটা কোম্পানিতে রিসেপশনিস্টের চাকরি করে। এখনো সিঙ্গেল। কলকাতায় একটা সিঙ্গেল রুম ফ্ল্যাটে একা থাকে। বিশ্বাসী এর বিশ্বস্ত বন্ধু খুঁজছে। নীলেশ কি হবে তার সেই বন্ধু? নীলেশ সাথে সাথে প্রস্তাবটা লুফে নেয়। কয়েকদিন কথা বলার পর বুঝতে পারে মেয়েটা যেমনই বুদ্ধিদীপ্ত তেমনই রসিকাও বটে। হালকা চ্যাটিং, হালকা ফ্লার্টিং, এভাবেই চলল কয়েকদিন। তারপর ফোন নাম্বার বিনিময়, হোয়াটসঅ্যাপ চ্যাটিং শুরু। হোয়াটসঅ্যাপে অ্যাডাল্ট জোকস আর অ্যাডাল্ট ভিডিও পাঠানো চলতেই থাকে। সঙ্গে রূপসা চুটুল মন্তব্য। একদিন নীলেশ দুষ্টুমি করে বলে, কি ড্রেস পরে আছো, এক্ষুনি তার ছবি পাঠাও। সাথে সাথে রূপসার উত্তর, পাঠাতে পারি, কিন্তু আমার ছবি দেখে তুমি সাথে সাথে ডিলিট করে দেবে। নীলেশ রাজি হয়। নীলেশ ভাবতে পারেনি সত্যিই রূপসা ছবি পাঠাবে। আকাশে নীল জর্জের নাইটিতে রূপসা মনোলোভা। আকাঙ্ক্ষা বেড়ে যায় নীলেশের। তারপর থেকে প্রতিদিন রাতেই হোয়াটসঅ্যাপে চলতে থাকে রূপসার নানান ভঙ্গিমায় ছবি দেখা। সঙ্গে সেক্স চ্যাট। রূপসাও চটুল ভঙ্গিতে উত্তর দেয়। তবে রূপসার কথা রেখে তাদের প্রতিটা কথোপকথন এবং ছবি সাথে সাথে ডিলিট করে দেয় নীলেশ। কিছুদিনের মধ্যেই তারা দুজন দুজনকে প্রতি রাতে ভিডিও কল করে। ভিডিও কলে চাক্ষুষ রূপসার অসাধারণ ফিগার আর বক্ষবিভাজিকা দেখে নীলেশ পাগল। সুমনার দিকে ফিরে তাকাবার সময় নেই নীলেশের। আগে যদিও বা সুমনার সাথে একটু আধটু কথা বলতো, মেয়েকে দেখতো, রূপসার সঙ্গ পাওয়ার পর ওদের দুজনকে দেখলেই বিরক্তি লাগে। মনে হয় সুমনা আর মেয়েটা তার জীবনের বোঝা। প্রতি রাতে লাস্যময়ী রূপসার অসাধারণ দেহসৌষ্ঠব দেখতে দেখতে স্বপ্নের রাজ্যে চলে যায় নীলেশ। দুজনেই ঠিক করে খুব শীঘ্রই তারা দেখা করবে। আর এইভাবে পারছে না। ছবিতে আদর করে কি আর হয়? সামনাসামনিতে তার রূপসাকে আদর করতে চায়।
পুরোপুরি রূপসার প্রেমে পড়ে যায় নীলেশ। ঠিক করে নেয় খুব শীঘ্রই সুমনাকে ডিভোর্স দিয়ে দেবে, আর রূপসাকে নিয়ে বাঁধবে তার স্বপ্নের ঘর। হঠাৎ একদিন দুপুরে রূপসার ফোন। সে বলতে কাঁদো কাঁদো গলায়, নীলেশ, আমার মা খুব অসুস্থ, হসপিটালে ভর্তি হয়েছে, আমার এক্ষুনি 10,000 টাকা লাগবে। এই যে আমার অ্যাকাউন্ট নাম্বার, প্লিজ একটু পাঠিয়ে দাও। নিশ্চয়ই রূপসা, এখনই পাঠিয়ে দিচ্ছি। নীলেশ তাড়াতাড়ি টাকাটা পাঠিয়ে দেয়। টাকা পেয়ে ধন্যবাদ জানায় রূপসা। নীলেশকে বলে, আমি কয়েকদিন নবগ্রামে মায়ের কাছেই থাকবো, তোমার অ্যাকাউন্ট নাম্বারটা বলো। আমার টাকা জোগাড় হয়ে গেছে, অফিস থেকে টাকা স্যাংশন করে দিয়েছে, তোমার টাকাটা ফেরত দিয়ে দিই। নীলেশ বলে, আমার টাকা লাগবে না, তুমি চিন্তা করো না, তোমার মা তো আমারও মায়ের সমান, আর একদিন আমার সবকিছু তো তোমারই হবে। রূপসা বলে, না নীলেশ, আমি এখন তোমার থেকে কোনো টাকা নিতে পারবো না। যখন সময় হবে ঠিক তোমার সব টাকা আমি নেব, প্লিজ অ্যাকাউন্ট নাম্বারটা দাও। নীলেশ মনে মনে ভাবে, রূপসার মতো মেয়ে হয় না। সত্যি সে খুব লাকি যে রূপসা তার প্রেমিকা। না, রূপসার মা সুস্থ হয়ে গেলেই আমি সুমনাকে ডিভোর্স দিয়ে রূপসাকে বিয়ে করব। পরদিন সত্যি রূপসা টাকা পাঠিয়ে দেয়। রূপসাকে নিয়ে নীলেশের স্বপ্ন জল্পনা চলতেই থাকে। মার কাছে নবগ্রামে রয়েছে, তবু রূপসা তাকে প্রতিরাতে খুশি করছে। ভিডিও চ্যাটে এসে পুরো নিজেকে উজাড় করে মেলে ধরে রূপসা নীলেশের কাছে। কিন্তু একটাই শর্ত, নীলেশ, তুমি আমাকে একাই দেখবে, কোনো রেকর্ডিং রাখবে না। আমার মান সম্মান কিন্তু তোমার হাতে। আমি তোমাকে এত ভালোবাসি, তোমাকে অদেও আমার কিছু নেই বলি। নীলেশ অক্ষরে অক্ষরে সব কথা মেনে চলে রূপসার। নীলেশ ভাবে, সত্যি একটা মেয়ে কতখানি ভালোবাসলে তবে নিজেকে উজাড় করে দেয়। নীলেশ রূপসার ভালোবাসার সম্মান রাখবে। সব ছবি, সব চ্যাট, সব ভিডিও, সমস্ত রকম ভিডিও রেকর্ডিং সবকিছুই সে সাথে সাথে ডিলিট করে দেয়। হঠাৎ সেদিন দুপুরে রূপসা ফোন করে বলে, আমার কিছু টাকা তোমার অ্যাকাউন্টে রাখবো, তোমার মোবাইলে দেখো একটা ওটিপি যাচ্ছে, প্লিজ আমাকে একটু সেন্ড করো। নীলেশ ভীষণ ব্যস্ততার মধ্যে ছিল সেই সময়, ক্লায়েন্ট মিটিং চলছে। তাড়াহুড়ো করে মোবাইলে আসা ওটিপিটা সেন্ড করে দেয় রূপসাকে। তারপর মোবাইল অফ করে ক্লায়েন্ট মিটিংয়ে মনোযোগ দেয়। বিকেলের দিকে ফ্রি হয়ে মোবাইল খুললে হঠাৎ দেখে ব্যাংক থেকে একটা মেসেজ এসেছে। অনলাইন ট্রানজ্যাকশন হয়ে গেছে তার অ্যাকাউন্টের সব টাকা, তার জমানো সঞ্চয়। কিন্তু সে তো আজকে সারাদিনই কোনো টাকা ট্রানজ্যাকশন করেনি। কেমন একটা অদ্ভুত লাগে নীলেশের। ঘড়িতে দেখলো 4টে বাজেনি। সে সাথে সাথে ছুটল ব্যাংকে, গিয়ে দেখে যা সর্বনাশ সবার হয়ে গেছে। তার অ্যাকাউন্টে এখন মাত্র 1,000 টাকা পড়ে রয়েছে। ব্যাংকের ম্যানেজারকে ধরে যে অ্যাকাউন্ট নাম্বারে টাকাটা ট্রান্সফার হয়েছে সেটা দেখে সেই ব্যাংকে ফোন করে জানল, অলরেডি ওখান থেকে টাকা তুলে অ্যাকাউন্ট ক্লোজ করে দেওয়া হয়েছে। বিশাল এক জালিয়াতি। ব্যাংক ম্যানেজার বলল, পুলিশে যান। নীলেশ বাধ্য হলো পুলিশের কাছে যেতে। সাইবার ক্রাইম, তাই সাইবার সেলে গেল। পুলিশ অফিসার তাকে জিজ্ঞেস করল, আপনি কাউকে আপনার অ্যাকাউন্ট নাম্বার দিয়েছেন? নীলেশ লজ্জিতভাবে রূপসার কথা বলে। পুলিশ অফিসার বলেন, শিগগিরই রূপসাকে ফোন করুন। রূপসাকে ফোন করে নীলেশ। উত্তর আসে, এই নম্বরের কোনো অস্তিত্ব নেই। অফিসার বলে, আমি আগেই সন্দেহ করেছিলাম আপনি এটা গভীর জালিয়াতি ট্র্যাপে পড়েছেন। এরা বিশাল চক্রে কাজ করে, কিছু কিছু সুন্দরী মেয়েদের হায়ার করে বড়লোকদের পটানোর জন্য। মেয়েরা ছলাকলা করে তাদের অ্যাকাউন্ট নাম্বার জেনে নেয়, তারপরে ওই চক্র কায়দা করে ওটিপি আদায় করে তারা সর্বস্ব লুট করে নেয়। আচ্ছা, আপনার কাছে কি রূপসার কোনো ছবি বা কিছু প্রমাণ আছে? নীলেশ বলেন, না। সে কি, 6 মাসের আলাপে কোনো ছবি নেই? নীলেশ লজ্জার মাথা খেয়ে সব সত্যি কথা স্বীকার করে। পুলিশ অফিসার নীলেশের দিকে তাকিয়ে খালি বলে, সত্যি কথাটা মজার ছলে বলা হলেও কথাটা কিন্তু ঠিক। মেন উইল বি মেন। আপনার টাকা উদ্ধার করে দিতে পারবো বলে তো বোধ হচ্ছে না, কারণ কোনো ক্লু নেই। তবু আমরা চেষ্টা করব। খুব সময় সাপেক্ষ ব্যাপার। আপনাদের নির্বুদ্ধিতার জন্যই এই ধরনের সাইবার ক্রাইম প্রতিনিয়ত ঘটে চলেছে। পুলিশ বারবার ফোন করে রূপসাকে। উত্তর আসে, এই নাম্বারের কোনো অস্তিত্ব নেই। ফেসবুকে দেখে রূপসা নামের কোনো অস্তিত্ব নেই, এখন পুরো ডিলিট হয়ে গেছে। অফিসার বলে, ফোন করে আর কোনোদিনই তাকে খুঁজে পাবেন না, পাখি পালিয়েছে। এবার সে তার নতুন শিকার খুঁজবে। নিঃস্ব রিক্ত ভগ্ন হৃদয়ে ঘরে ফিরে আসে নীলেশ। ডুপ্লিকেট চাবি দিয়ে দরজা খুলে দেখে চারিদিকে নিঃসীম অন্ধকার।
সুমনা আর সোনা কি বাড়িতে নেই? ঠিক করে সুমনাকে সব কথা বলবে, ক্ষমা চাইবে পায়ে ধরে। কিন্তু কোথায় সুমনা? বেডরুমের আলো জ্বালিয়ে খাটের দিকে তাকালে দেখে একটা চিরকুট পড়ে রয়েছে, সঙ্গে একটা বড় খাম। চিরকুটটা তুলে দেখে লেখা রয়েছে, চললাম তোমার জীবন থেকে অনেক দূরে, আমাদের মেয়েকে সাথে করে নিয়ে। না, আমাদের না, শুধু আমার মেয়ে। কারণ তুমি তো সোনাকে তোমার মেয়ে বলে কখনো ভাবোইনি। জানি তোমার জীবনে নতুন নারী এসেছে। তুমি ভেবেছিলে আমি বোধহয় কিছুই জানবো না, কিন্তু আমি সব জানি নীলেশ। খুব বোকা তো আমি নই, তবু চুপ করে থাকতাম। ভেবেছিলাম সংসারটাকে হয়তো আবার গড়ে তুলতে পারবো। কিন্তু তোমার আলমারিটা গোছাতে গিয়ে যখনই ডিভোর্স পেপারটা পেলাম, বুঝলাম সব শেষ হয়ে গেছে। জোড়াতালি সংসার আমার, আর তাপ্পি লাগাবার জায়গা নেই। তাই তুমি সই করার আগেই আমি সই করে দিলাম, তুমি মুক্ত। কাঁপা কাঁপা হাতে বড় খামটা খুলে ডিভোর্স পেপারটা হাতে নিয়ে দেখল সুমনার সইটা জলজল করছে। এই জীবনে প্রথম নিজের কৃতকর্মের জন্য অনুতাপ করে হা হা করে কেঁদে ওঠে নীলেশ। বলে, প্রায়শ্চিত্ত করার সময়টুকু পর্যন্ত দিলে না আমাকে সুমনা?